উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা। আমাদের পার্টির নেতারা আমাদের এই গোটা দেশের, আমাদের এই রাজ্যের, আমাদের এই জেলার গ্রামে গঞ্জে, পথে হাটে ঘাটে, কারখানার গেটে, ভেতরে, খেতে খামারে যারা প্রতিদিন নিজেদের রুজি রুটির দাবিতে কাজ করতে গিয়ে অন্যদেরকে সেই দাবিতে এক জায়গায় নিয়ে আসতে চেষ্টা করেন, তারাই আমাদের নেতা। আসলে তো তারা মানুষের নেতা। পার্টির স্ট্যাম্প থাকুক না থাকুক, অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন। মানুষ দেখলে চোর চোর বলে গাল দেয় না। পাড়ায় বেরোলে আপনাকে দেখে আর 10 জনে বুকে সাহস পায়। অন্তত পক্ষে এটুকু জানে যে কিছু পারুক আর না পারুক, অন্তত পক্ষে অন্যায়ের পক্ষে দাঁড়াবে না, আর ন্যায়ের পক্ষে দাঁড়াতে গেলে ওর কিচ্ছু লাগবে না। আমাদের নেতারা চেয়ারে থাকুক চেয়ারে না থাকুক, আমাদের কর্মীরা, আমাদের মানুষেরা, মানুষের দরদিরা, তারা মানুষের পক্ষে কথা বলতে গিয়ে, প্রতিবাদে কথা বলতে গিয়ে, কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ঢোক গিলবে না। আমাদের নেতারা, আমাদের পার্টির নেতারা, মানুষের নেতারা, মানুষের উপরে অন্যায় হলে যদি আইন তৈরি করে মানুষের উপরে অন্যায় হয়, তাহলে প্রয়োজনে আইনকে ভেঙে দিয়েই অন্যায়ের প্রতিবাদ করবে। যদি আমরা এই কাজ সবাই মিলে করতে পারি, তাহলে আমরা আমাদের পার্টির নেতা। আমাদের পার্টি আমাদেরকে এটাই শেখায়। আমরা লড়তে গিয়ে আমাদের হাঁটু কাঁপছে কিনা, লড়তে গিয়ে নিজেদেরকে প্রশ্ন করতে হবে, সময় দিতে পারছি কিনা। এক জায়গায় চাষ, আরেক জায়গায় বাস, মানুষের পাশে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে লড়তে পারছি কিনা, সেই লড়াইয়ে আরো অন্য কেউ লড়তে শিখছে কিনা, বুথে বুথে দাঁড়াতে পারছি কিনা, মানুষকে সাহস দিতে পারছি কিনা, আর মানুষ আমাদের সাহসে দৌড়ে এগিয়ে যাচ্ছে কিনা অন্যায়ের বিরুদ্ধে লড়তে, তবে আমরা নেতা। আরে নেতারা কোনো পার্টি অফিসে আলাদা করে, কোনো কারখানাতে, কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। কে বলেছে বিজেপিকে ভয় পেতে হবে? কে কে হরিদাস পাল বিজেপি? কে বলেছে আরএসএস কে ভয় পেতে হবে? আমি হিন্দু হলে আরএসএস আমার জন্য পরিত্রাতা, আমি মুসলমান হলে আরএসএস আমার জন্য বিপদ? কে বলেছে? আরে এটা আরএসএস প্রচার করে, বিজেপি প্রচার করে। অপারেশন করার আগে যেমন অ্যানাস্থেসিয়া করে দেয়, অজ্ঞান করে দেয়, যাতে অপারেশনের কাঁটা ছেঁড়া যাতে তার শরীরে না লাগে, তার আগে যেমন এক গাদা টেস্ট করে, তার আগে যেমন ডাক্তার তার সঙ্গে কনসাল্ট করে, তারপরে বলে দেয় বাড়ির লোককে যে দেখো তোমার পেশেন্টের এই এই ব্যাপার আছে, এই রোগ হয়ে গেছে, আমি এটা করব, এই অপারেশন করব, আমরা আশা করছি এটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু যেই অপারেশনের থিয়েটারে নিয়ে যাবে, তার আগে একদম 4 দিস্তা কাগজ সই করিয়ে নেয়। কি করাই তো যে অপারেশনের টেবিলে মরে যেতে পারে, আমি দায়ী নই, সই করাই ডাক্তাররা। কিন্তু যতদিন ধরে ডাক্তার দেখছিল, রিপোর্ট করছিল, তখন বলেছিল? যেদিন ডাক্তার দেখাতে এসেছিল সেদিন তো বলেনি যে আমার কাছে ডাক্তার দেখাতে এসেছেন, দেখুন লোক সারবে কি সারবে না আমি জানি না, আমি কিন্তু ট্রিটমেন্ট করে যাব, আর আপনার এই রোগের ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন।
যেমন আগাম একটা পরিবেশ তৈরি করে, যার অপারেশন হবে যদি সে গয়নাগাটি পরে থাকে তার খুলে দেয়, অপারেশনের আলাদা জামা কাপড় পরিয়ে দেয়, একদিন আগের থেকে দুদিন আগের থেকে বলে দেবে এই 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 খাবে, এই এই খাবে না, বাড়ির লোককে ডেকে পাঠায়, একটা পরিবেশ তৈরি করে দেয় যে অপারেশন হতে চলেছে। তারপরেও যখন অপারেশনে থিয়েটারে ঢোকায় তখন বাইরে একটা লাল লাইট জ্বেলে দেয় না? তারপরে অপারেশন করে, ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, তার মানে একটা পরিবেশ তৈরি করে। তৃণমূল আর বিজেপি গোটা পশ্চিমবঙ্গের এই পরিবেশ তৈরি করেছিল হিন্দু মুসলমান করে। আমরা শুরুর থেকে একটাই কথা বলেছি, আজকেও এখানে বলছি, নিজেকে জড়িয়ে নিয়ে বলছি, কারো জুতোতে পা গলাবেন না, কারো জুতো পরতে যাবেন না। এই ধর্ম ভালো, ওই ধর্ম ভালো, হিন্দুরা এই করেছে, মুসলমানরা এই করেছে, হিন্দুরা ঘরে আগুন দিয়েছে, মুসলমানরা মানুষকে কেটে দিয়েছে, ওদের এই নিয়মটা ভালো, ওদের ওই নিয়মটা ভালো নয়, ও পুজো করে, ও নামাজ পড়ে, আরে যার যা ইচ্ছা আছে করবে। রাজনীতি এটা করার জন্য নয়, এইটা ওদের জুতো। এই জুতোর মাপ গরিব মানুষের পায়ে সেট হবে না। যারা খেটে খায় তারা যদি এই জুতো পরে কোনো মাঠে দৌড়াতে যায়, খেটে খাওয়া মেহনতি মানুষরা এই জুতো পরে দৌড়াতে গেলে 2 মিনিট দৌড়াতে পারবে না, হুমড়ি খেয়ে পড়ে যাবে, হাঁটু রক্তাক্ত হয়ে যাবে, আর তারপরে দৌড়টা ওকে বন্ধ করে দিতে হবে, ওকে ঘা নিয়ে বাড়ি যেতে হবে, ঘা নিয়ে বাড়ি যেতে হবে। ওদের মাঠে, ওদের শর্তে, ওদের তৈরি করা জুতোতে আমরা যারা খেটে খাই আমাদের পা ভরা যাবে না। ওরা এটাই চাইছে, এইটাই চাইছে ওরা। আজ খাবে না নিরামিষ খাবে, রাস্তায় বসে নামাজ পড়বে না দুর্গা পূজা করবে, এই ধর্মটা খারাপ না ওই ধর্মটা ভালো, আরে আমার বাবার কি? আমি তো শুধু তারাতলা ব্রিজ ভেঙে পড়াতে ওই শ্রমিক পরিবারগুলোর কথা ভাবছি। কাল থেকে খাটতে যাবে না, ঘরের একটা লোক মরে গেল, যদি মরে গেল তাহলে কয়েক লক্ষ টাকা, যদি বেঁচে আছে হাত পা গেছে তাহলে তার ট্রিটমেন্ট আর কয়েক লক্ষ টাকা। বুকে হাত দিয়ে বলুন তো, বুকে হাত দিয়ে বলুন, আমাদের ভাইয়েরা আছো দাঁড়িয়ে, 25 থেকে 30-35 বছরের ছেলেপুলেরা দাঁড়িয়ে আছো, বুকে হাত দিয়ে বলো 10 লাখে জীবন চলবে? চলবে 10 লাখে জীবন? ট্রেনে আসছিলাম বারাসাত পর্যন্ত, ট্রেনের ভেতরে পোস্টার লাগানো আছে, এই আয়া সেন্টার, এই আয়া সেন্টারে এসে নাম লিখান। এখানে সব ধরনের আয়ার কাজের জন্য মেয়েদেরকে পাওয়া যাবে এবং এরা বিভিন্ন রাজ্যেও কাজে যেতে রাজি। এজেন্টরা অগ্রাধিকার পাবে, প্রায়োরিটি পাবে, ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক তার পাশেই আরেকটা সাদা কাগজে পোস্টার, যদি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন তাহলে এই 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 কাজ পাবে, কারখানায় কাজ পাবে, সিকিউরিটিতে কাজ পাবে, অফিসে কাজ পাবে, বাড়িতে বসে কাজ পাবে। বেতন কত? সর্বোচ্চ বেতন দেখলাম 15 আর সর্বনিম্ন বেতন দেখলাম 9,000 টাকা। এত সহজে কাজ পাওয়া যায় যে ট্রেনের গায়ে পোস্টার লাগালেই কাজ পাওয়া যায়? কি পাওয়া যায়? যায় পাওয়া?
দিচ্ছে এই পোস্টার? কারা? খুলে দেখুন আজকের খবরের কাগজ। এই অঞ্চল থেকে পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করতে যায় না, কি জানতো? কার কার বাড়ির লোকেরা বাইরে কাজ করতে গেছে? বাইরের রাজ্যে পড়ে নেই, কাজ করতে যায় না? উত্তরপ্রদেশের একটা কাগজের থালা বাটি তৈরি করার কারখানা, কাগজের থালা বাটি। আমি এখানে সত্য বলছি না মিথ্যে বলছি, নিজেরা নিজেদের জীবনের অভিজ্ঞতায় মিলিয়ে দেখুন, মিলিয়ে দেখুন। একটা কাজ পেতে হবে, সেই কাজ কোন কোম্পানি আমাকে দিচ্ছে, সেই কোম্পানির নাম সরকারের ঘরে রেজিস্ট্রি করা আছে কিনা, আমাকে যে এজেন্ট, যে ঠিকাদার, যে লেবার কন্ট্রাক্টর আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছে, ছেলে হোক মেয়ে হোক, তার আধার কার্ড নিচ্ছে, তার ভোটার কার্ড নিচ্ছে, সেই লেবার কন্ট্রাক্টরের নাম আমার সরকার জানে কিনা, আমার বিডিও জানে কিনা, আমার ডিএম, আমার এসপি জানে কিনা। একটা থালা বাটি তৈরি করার কারখানাতে কয়েকটা ছেলেপুলে কাজ করে, এরকমই কাজের সুযোগ পেয়েছে, যোগাযোগ পেয়েছে, যেমন করে এখানে সবাই কাজের যোগাযোগ পায়। কোথায় যাচ্ছিস কাজ করতে? না ব্যাঙ্গালোর। কোথায় যাচ্ছিস? উত্তরপ্রদেশ। কোথায় যাচ্ছিস? কেরালা। কোথায় যাচ্ছিস? দিল্লি, গুজরাট, মুম্বাই। কে নিয়ে যাচ্ছে? ওই যে পাড়াতে সবাই যাচ্ছে তার সাথে যাচ্ছি। আরে কোথায় যাচ্ছিস, কোথায় থাকবি, কে নিয়ে যাচ্ছে? ঠিকানা ওই তো ওই দাদা নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছিস? যাই তো, আগে আগে কাজটা তো পাই, তারপর জানাবো। প্রথম মাস থেকেই কাজ পাবি, নাও পেতে পারি, তাহলে যাচ্ছিস কেন? এখানে থেকে করবোটা কি? আঙুল চুষবো? বলছে না আমাদের ছেলেপুলেরা, গোটা রাজ্য জুড়ে বলছে না, যারা একটু লেখাপড়া জানে তারাও বাইরের রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, আর যারা একটু কম লেখাপড়া জানে তাদের মধ্যে বেকারি বেশি, তারাও এইভাবে কাজ করতে যাচ্ছে। এই রকম করেই চলে যায় আমাদের ছেলেপুলেরা কাজ করতে বাইরে, এরকম করেই কাজ করছে আমাদের ছেলেপুলেরা তারাতলা ব্রিজের নিচে, এইভাবেই কাজ করছে আমার রাজ্যে, বাইরের রাজ্যে বড় বড় বিল্ডিং এ বিল্ডিং বানাচ্ছে, রং করছে, এইভাবেই কাজ করছে। যেমন তারাতলা ব্রিজটা ভেঙে গেল, ঠিকাদারেরও পাত্তা নেই, কে বানাতে বলেছিল তারও জানে না, কি করে ভেঙে পড়লো তাও জানে না। ঠিক সেরকমই উত্তরপ্রদেশেও এরকমই একটা কাগজের থালা বাটি তৈরি করার কারখানাতে ছেলেপুলেগুলো ওই রকমই দাদা ঠিকাদারদের নেতৃত্বে কারো কাছে কোনো খবর পেয়েছে, কাজ করতে চলে গেছে। সেই কাজে 20 ঘন্টা করে কাজ করছে, 20 ঘন্টা, 4 ঘন্টার বেশি ঘুমোতে পারে না, একবেলা খাবার কারখানার ভেতরেই থাকবে। কি কিছু মিল পাচ্ছেন? পশ্চিমবঙ্গের কোনো একটা কারখানার সাথে মিল পাচ্ছেন? ভোটের আগে একটা কারখানার ভেতরে আগুন লেগে গেল, কি পাচ্ছেন? তো কম বয়সী আমাদের ভাইরা দাদারা এখানে দাঁড়িয়ে আছেন, সিপিআইএম এর মিটিং এ এসেছেন, কি শুনতে এসেছেন? শুভেন্দুকে 5টা গালি, মমতাকে 15টা গালি শুনতে এসেছেন, কি শুনতে এসেছেন আমি জানি না। মিল পাচ্ছেন উত্তরপ্রদেশের সাথে? পশ্চিমবঙ্গের এরকমই একটা কারখানা, ভোটের আগে আগুন লেগে গেল, বাইরে থেকে তালা মারা ছিল, ভেতরে লাশ পুড়ে ছাই হয়ে গেল, খোঁজেই পাওয়া গেল না কে মরলো, কার বাড়ির ছেলে মরলো, আর যে মরলো তার বাড়ির লোকটা ফিরে কাজ পাবে কিনা, ক্ষতিপূরণ পাবে কিনা। ঠিক ওই রকমই ওই উত্তরপ্রদেশের কারখানাটাতে ওই রকমই কাগজের থালা বাটি গ্লাস বানানোর যে কারখানাটা, সেখানে কাজ করছিল, 20 ঘন্টার কাজ, 4 ঘন্টা ঘুম, এক বেলার খাবার। আর যদি পালাতে চাই তাহলে বাইরে পিটবুল কুকুর, বাড়িতে ফোন করার সুযোগ নেই। আমাদের রাজ্যের এরকম একাধিক জেলা আছে যেখানে বাপ মায়েরা মেয়েদেরকে খাবার দিতে পারছে না, বেচে দিতে বাধ্য হচ্ছে, বেচে দিতে। লাস্ট 5 বছরে এই পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মেয়েদেরকে বাড়ির লোকেরা বেচে দিয়েছে। পুলিশ
ধরে এনেছে তিনটে বাচ্চা মেয়েকে, আর রিক্সাওয়ালা বাবাকে বলেছে তোমার লজ্জা করে না তিনটে মেয়েকে বেচে দিলে? বলল যখন বাড়িতে বসে দুপুরবেলা খেতে দিতে পারি না তার থেকে বেশি লজ্জা করে, তাই বেচে দিয়েছি, তাই বেচে দিয়েছে। পালাতে চাইবে, পালানোর উপায় নেই। বাইরে থেকে কারখানার গেটে তালা দেওয়া, পালানোর উপায় নেই। ওরা পালাতে চেয়েছিল, বাইরে পিটবুল কুকুর বসিয়ে রেখেছে। কোন রকমে একজন পালিয়ে পুলিশের থানাতে খবর দিয়েছে, তারপরে কোন রকমে এলাকার লোক গিয়ে যখন উদ্ধার করেছে, আর ওদের ওই 13 জন শ্রমিকের যখন ডাক্তারি যাঁচ করিয়েছে, তখন দেখা যাচ্ছে কারো হাড় ভেঙে গেছে, কারো শরীরে আঘাতের চিহ্ন। যদি কেউ বাড়তি একটু খাবার চাইতো তাদেরকে পেটানো হতো, কেউ যদি 4 ঘন্টার বেশি একটু ঘুমোতে চাইতো তাদেরকে পেটানো হতো। নতুন সরকার তৈরি হয়েছে না, তৃণমূলের উপরে ডিম থেরাপি চলছে না, কোমরে দড়ি বেঁধে জাঙ্গিয়া গেঞ্জি পরে ঘুরানো হচ্ছে না, মাথাটা একদম মনে হচ্ছে যেন ফিফা ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে। তৃণমূলের নেতাদের কারো মাঝখানটা চেঁচে দিচ্ছে, কারো এইখানটা চেঁচে দিচ্ছে না। কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার, প্রত্যেকটা দিন আমরা একটু খুশি হচ্ছি না যে সবার তো হলো, আমার পাড়ার নেতাটা কেন জেলে যাচ্ছে না বলতো? চল তাহলে একটু ডিম কিনে নিয়ে আসি, হচ্ছে না পাড়াতে, এলাকাতে। আর যারা আমাদের সর্বস্ব কেড়ে নিচ্ছে, যারা আমাদেরকে সঠিক বেতন দিচ্ছে না, যারা আমাদেরকে একটাও কাজ দিতে পারছে না, যারা আমাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত ধর্মের নামে, জাতের নামে মারামারি, দাঙ্গা, ভয় দেখানোর কাজে আছে, তাদেরকে শাস্তি দেবেন না? কাকে ভয় পাবেন? একমাত্র ভয় পান ভারতের সংবিধানকে। বুকে হাত দিয়ে বলুন, কোন সংবিধানে আছে, কোন আইনে আছে আমার বিরুদ্ধে আপনার কমপ্লেন থাকবে? আপনি আমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, লোক যাতে দেখে ভয় পায় যে পুলিশ জেগে আছে, পুলিশ ঘুমায়নি, সরকার জেগে আছে, সরকার ঘুমায়নি। বেআইনের বিরুদ্ধে বেআইনি ব্যবস্থা হয় না, বেআইনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হয়, তবে গিয়ে মানুষের আইনের প্রতি, পুলিশের প্রতি, সরকারের প্রতি, সমাজের প্রতি, রাজনৈতিক দলের প্রতি, নেতাদের প্রতি আস্থা বাড়ে। আর যদি সবটাই বেআইনি হয়, সবটাই যদি গণমার হয়, সবটাই যদি জনরোষ হয়, মানুষ তখন সবকিছুতেই ভয় পেতে শুরু করে। পশ্চিমবঙ্গে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। বুকে হাত দিয়ে বলুন, যদি এখানে বলতে না পারেন যান বাড়ি, সমাবেশের পর রাতে ঘুমানোর আগে নিজের বুকে হাত দিয়ে ভাববেন, পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য এমন একটি সরকার তৈরি হয়েছে যে একটি নির্দিষ্ট ধর্মের, নির্দিষ্ট জাতির মানুষেরা একে নিজের সরকার বলে ভাবতে পারছে না, ভয় পাচ্ছে। কি ঠিক বলেছি? বলেছি ঠিক? তাহলে তো এটা তো ভারতের সংবিধানে নেই। সংবিধান অনুযায়ী যারা সরকারে শপথ নিচ্ছে তারা তো সবার সরকার, সবার। কাজ তো ছিল, কথা তো ছিল, আরে চালের দাম কমবে, 2 মাস সরকার চললো, এখনো বিধানসভাতে অধিবেশন চলছে, বাজেট পেশ হয়েছে, চালের দাম কমানোর কথা আলোচনা হচ্ছে, ইলেকট্রিক বিলের দাম কমানোর কথা হচ্ছে আলোচনা, প্রেসার, সুগার, জ্বর, জ্বালা, ফুসকুড়ি তার ওষুধের দাম কমানোর কথা আলোচনা হচ্ছে বিধানসভাতে। আমি তো নিজে গেছিলাম বিধানসভাতে পার্টির পক্ষ থেকে, আমাদের বিধায়ক, একমাত্র বিধায়ক মুস্তাফিজুর রহমান রানাদাসকে সঙ্গে নিয়ে, আনিসের বাবা সালিম খান, তামান্নার মা সাবিনা ইয়াসমিন ওর বাবা, আর
কাকদ্বীপের দেবুদাস উষা দাসকে পুড়িয়ে মেরেছিল 18 পঞ্চায়েতে ভোটের আগের দিন রাতে তার ছেলেকে নিয়ে। বিধানসভাটা তো গোটা পশ্চিমবঙ্গের 89,000 80,000 বুথের এই 10 কোটি মানুষের বিধানসভা। কি আলোচনা হচ্ছে? বই খাতা কলম তার দাম কমানোর আলোচনা হচ্ছে? আলোচনা হচ্ছে যারা এই বিভিন্ন লেবার কন্ট্রাক্টররা পরিযায়ী শ্রমিক করে বাইরের রাজ্যে নিয়ে চলে যায় তাদের জন্য আলোচনা হচ্ছে যে ফিরে নতুন করে কারো গরিবের রেশন কার্ড হবার কথা ছিল তার বড় লোকের রেশন কার্ড হয়ে গেছে, আঙুলের ছাপ না মিললে রেশন পাওয়া যায় না, বাড়ি এখানে রেশন নিতে যেত হয় 20 কিলোমিটার দূরে। আলোচনা হচ্ছে? আলোচনা হচ্ছে? যদি কাল কাজ করতে না পারি, ঠিকাতে কাজ করি, নোংরা আবর্জনা পরিষ্কারের কাজ করি, মাস্টার রোলের কাজ করি, বাড়িতে বাড়িতে মিটার রিডিং করতে যাই, একজন অন্যজনের দোকানে কাজ করি, হোটেলে কাজ করি, রেস্তোরাঁতে কাজ করি, হকারি করি, প্যান্ডেলের কাজ করি, মাইক ডেকোরেটার্স লাইটের কাজ করি, আমি খাটি বলে আমার বাড়িতে 10,000 টাকা আসে মাস গেলে, আমি মাটি খুঁড়ে টাকাটা ভরে রাখি না, আমার ওই টাকাতেই আমার বাড়ির লোক চাল ডাল তেল আটা ওষুধ কেনে, জামা কাপড় কেনে, ইলেকট্রিকের বিল দেয়, মোবাইলে রিচার্জ করে, কেবলের রিচার্জ করে। আরে আমি ইনকাম করে আনি বলেই আমার টাকাতেই বাজার চলছে, আর আমার টাকা বাজারে খেলছে বলেই সরকারের ঘরে পয়সা আসে ট্যাক্সের, তাই সরকার বলে যে আমি বাজেটে এবছর এই কাজ করব। কালকে যদি আমি কাজ করতে না পারি আমার পাশে সরকার দাঁড়ানোর জন্যে, কালকে যদি আমি খাটতে না পারি আমার পাশে দাঁড়ানোর জন্যে, কালকে যদি আমার একটা বিপদ হয় আর এই ডেকোরেটার্সের কাজটা যদি করতে আমি না পারি, এই মাইকের কাজটা যদি করতে না পারি, এই লাইটের কাজটা যদি আমি করতে না পারি, তাহলে আমার পাশে সরকার দাঁড়াবে। তার জন্য কোনো আইন তৈরি করার জন্য বিধানসভাতে আলোচনা হচ্ছে, চলছে আলোচনা। কার্ড দেবে যে তুমি একজন শ্রমজীবী, তুমি খেটে খাও, सरकार का काम से उसका नियत पता चलता है। भारत का संविधान में बहुत सारा कानून है, भारत का संविधान में बहुत सारा आईन है, नियम है, लेकिन कौन सा सरकार किस समय कौन सा कानून लागू कर रहा है, जब वो देखा जाता है तब ये पाया जाता है कि सरकार किस ओर चलना चाहते हैं। সরকার এলো, হকার উচ্ছেদ শুরু করলো, সরকার এলো, সরকার বলল লক্ষ্মীর ভান্ডার নয় অন্নপূর্ণা ভান্ডার পাবে। আমরা লক্ষ্মীর ভান্ডারেরও পক্ষে বিপক্ষে নই, আমরা অন্নপূর্ণা ভান্ডারেরও পক্ষে বিপক্ষে নই, কিন্তু মিথ্যে বলল, তো কথা তো মিথ্যে বলল। আরে তুমি যদি গোটা পশ্চিমবঙ্গের যারা কর্মক্ষম মেয়েরা আমরা আছি আমাদের হাতে যদি কাজ দিয়ে দাও, আমরা কেউ বলবো না যে তুমি মাস গেলে আমার হাতে 1000 3000 টাকা গুঁজে দাও, আমি তোমার কোষাগারে আমার ইনকামের টাকা দিয়ে তোমাকে ট্যাক্সের টাকা দেবো, যাতে তুমি বাজেটে আরো বেশি সরকারি স্কুল করতে পারো, আরো বেশি তুমি মানুষের জন্য হসপিটাল বানাতে পারো। কিন্তু তুমি তো কাজ দিতে পারোনি, তাই তো তোমাদেরকে প্রকল্প খুলতে হচ্ছে আর টাকা দিতে হচ্ছে। তাই তো মমতা ব্যানার্জি 54 রকমের প্রকল্পের টাকা ছিল, কাজ তো দিতে পারোনি। শুধুমাত্র 2,20,00,000 মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পেত, তার জন্য 42,000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল এই বছরেরই ফেব্রুয়ারি মাসের বাজেটে। আর এই কদিনের যে বাজেট চলছে, যে বাজেটটা এবারে পাস হতে চলেছে, সেই বাজেটে ওই লক্ষ্মীর ভান্ডারটা বললো না সুইচ হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে, সেখানে চলে এসেছে 36,000 কোটি টাকা। আগের সরকার কি বলল? 42,000 কোটি টাকা, যারা এখন ডিম খাচ্ছে প্রতিদিন। আর যে সরকার বলছে বাচ্চাদেরও ডিম খাওয়া যাবে না, আমি এর পক্ষে বিপক্ষে ভালো মন্দ আমি নিজে জানি না, বলতেও পারবো না।
সেই সরকার বলছে যে না, আমি সবাইকে ১,৫০০টা ৩,০০০ করে দেব, কিন্তু আমার মূল খরচের জায়গা হবে ৪২,০০০ ছিল, তাহলে ৪৪,০০০ কোটি টাকা হওয়া উচিত। হিসাব তো তাই বলে নাকি? ১,৫০০টা যদি ৩,০০০ হয়ে যায়, তাহলে যেটা ৪২,০০০ কোটি টাকা বরাদ্দ ছিল সেটা ৮৪,০০০ কোটি টাকা হয়ে যাওয়া উচিত। কিন্তু বাজেটে বরাদ্দ হয়েছে ৩৬,০০০ কোটি টাকা। কে জানে না বিজেপির সরকারটা আরএসএস এর নেতৃত্বে চলে এবং তারা কাদেরকে টার্গেট করে চলতে থাকে। আমি হিন্দু মুসলমানের কথা বলছি না, আমি মেয়েদের কথা বলছি। যান দেখুন এসআইআরে, খোঁজ নিন। সবাই ফোনে লাইভ করছেন, ভিডিও করছেন। লাইভটা শেষ হয়ে গেলে গুগলে বের করুন 2026 সাল এসআইআর পশ্চিমবঙ্গে কত নাম ডিলিট হলো খুঁজুন, অ্যাডজুডিকেশনে কত নাম এলো খুঁজুন, ট্রাইব্যুনালে কতজন গেছে খুঁজুন, আর তারপরে বলুন যে এর মধ্যে মেয়ে কত গো। ১০০টা নাম যদি ডিলিট হয়েছে, ১০০টা নাম যদি অ্যাডজুডিকেশনে এসেছে, ১০০টা নাম যদি ট্রাইব্যুনালে গেছে, তো ১০০-র মধ্যে ৬৩টা নাম মেয়েদের। বিজেপির পার্টিটা আরএসএস এর নেতৃত্বে, এরা মেয়েদের বিরোধী। হাত তুলেছেন আপনারা যে এসআইআরে আপনাদের পরিবারের অনেকের নাম চলে গেছে। আজ আপনাদের এই দেগঙ্গার, এই গোসাইয়ের হাটের এই সভা থেকে আমরা গোটা রাজ্যের সমস্ত মহিলাদের কাছে, গোটা রাজ্যের সমস্ত মহিলাদের কাছে আমরা এই কথা বলছি, আপনার নাম যদি এসআইআরে ডিলিট হয়ে গেছে, যদি অ্যাডজুডিকেশনে চলে গেছিল, ট্রাইব্যুনালে যেতে হয়েছে, যেতে পারেননি, আপনার কি নথি আছে কি না আছে, আপনি একটা কাগজে লিখে রাখুন। আপনার বুথে আমাদের পার্টির যাকে পারবেন তার হাতে ধরিয়ে দিন, আপনাদের নাম থাকবে আর লাল ঝান্ডা থাকবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি। কত বড় আইনের জালে ওরা ভোটারের নামকে বেঁধে দিতে পারে সেটা আমরাও দেখতে চাই। নাম তুলেছিল নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন ছাড়া এই ভোটার কার্ড আর কোথাও তৈরি হয় না। তাহলে তুমি যখন নাম তুলেছিলে তখন কেন তুমি ভালো করে যাচাই করে নাম তোলনি? কেন তোলনি? কবে থেকে কম্পিউটারে কাজ হচ্ছে? 12টা বছর এই দেশে বিজেপি সরকার চলছে। কবে থেকে আধার কার্ড জমা নিতে শুরু করেছে? কবে থেকে লিংক করানো শুরু করেছে? কবে থেকে? তুমি তো একটা কম্পিউটারের বোতামে জানতে পারতে যে কার কার কোথায় কোথায় কি নাম আছে। তুমি তো তুলেছো নাম। আপনারা বলুন, যারা ভোটার লিস্টের কাজ করেন, নিশ্চয়ই এখানে অনেক বিএলওরা আছেন। ভোটার লিস্টের নাম তুলতে গেলে বিএলওদের স্পট ভেরিফিকেশন, ফিজিক্যাল ভেরিফিকেশনের নিয়ম ছিল কিনা? পাড়াতে গেলেই তো নিয়ম জানা যায়, পাড়াতে গেলেই তো বোঝা যায় যে মীনাক্ষী ও পাড়াতে কতদিন আছে, মীনাক্ষী নতুন এসেছে কিনা, মীনাক্ষীর বাপ ঠাকুরদারা এখানে ছিল কিনা, আগে মীনাক্ষী কোথায় ছিল, করা যায় না। আপনি নেপাল থেকে না ভুটান থেকে জাহাঙ্গীরকে ধরে আনতে পারছেন, আর আপনি এটা খুঁজতে পারছেন না যে আমার ভোটার লিস্টের নাম কোথায় কোথায় আছে। কি দেখাতে চাইছেন কি? আসলে ওই অপারেশন করার আগে যে পরিবেশ তৈরি করতে চাই, সেই পরিবেশ তৈরি করেছে ভয়ের, আতঙ্কের, অস্থিরতার, উদ্বিগ্নতার। নাম তুলেছেন আপনি, আমার ভোটার কার্ড দিয়েছেন আপনি, ভোট দিতে গেছি আঙ্গুলে কালি দিয়েছেন আপনি, কখনো কখনো পঞ্চায়েতে ভোটে আপনি লুট করানোর জন্য প্রধান কারিগর হিসাবে কাজ করেছেন। ইলেকশনের প্রসিডিওরে যে সমস্ত সরকারি লোকজনেরা যুক্ত থাকে
ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, রবিবার ছুটি, মাস গেলে বেতন আছে, ডিএ আছে, রিটায়ার্ড করে গেলে পেনশন আছে, ছুটি আছে। বাস আমরা শুধু একটাই কথা বারবার এটাই বলতে চাইছি, ভয় পেলে লড়াই মুশকিল হবে। আর যে কোনো লড়াইয়ের মূল শর্ত হলো সাহস। প্রথম সাহস প্রশ্ন করার, দ্বিতীয় সাহস মুখোমুখি হওয়ার, আর তারপরের সাহস সে যদি আমাকে আক্রমণ করে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো না, আমি থাকবো না দাঁড়িয়ে। বাকি রইল পুলিশ। তো যে নেতৃত্বরা মাঠে আছেন, যে নেতৃত্বরা মঞ্চে আছেন, আর আমরা নিজেরাও একাধিক অ্যাটেম্প টু মার্ডার কেস খেয়ে বসে আছি, জেল খেটে বসে আছি, আমরা আপনাদেরকে বলছি সাহস যদি করতে পারেন তো পুলিশেরও ঘাম ছুটানো যায়, নেতাদেরও ঘাম ছোটানো যায়, সরকারেরও ঘাম ছুটিয়ে দেওয়া যায়। ভোট পেলেই, আসন পেলেই মানুষের স্বার্থে মৌলিক কাজ করা যায় না। আর ভোট না পেলে, আসন না পেলে, সরকার তৈরি করতে না পেলে মানুষের স্বার্থে কাজ করা যায় না। এটা কোথাও কোনোদিন কোনো দুনিয়াতে হয় না। আজান হচ্ছে? তাই এসআইআর হোক, রেশন কার্ডে নাম কাটা হোক, কাজ পাওয়া না পাওয়া হোক, বা সরকারি কর্মচারীদের ফিরে আপনি কিছু বলতে পারবেন না, আপনি ফেসবুকে লিখতে পারবেন না, আপনি মিটিং মিছিলে যেতে পারবেন না, তার হুলিয়া হোক, এসব কিছুর বিরুদ্ধে লড়াই করা যায় আর লড়াইয়ে জেতা যায়। শুধু একসাথে থাকতে হবে। আর যেটা শুরুতে বলেছিলাম সেটাই, যদি ওদের ওই জুতোগুলোতে পা গলিয়ে দিই তখন আমাদের আর এই জুতো পরতে ওরা আসবে না। আর আমরা যদি আমাদের এই জুতোতে, আমাদের এই শর্তে ওদেরকে আসতে বাধ্য করতে পারি, তো ওদের জুতো পরে আমরা খেটে খাওয়া মেহনতি মানুষেরা যেমন 2 মিনিট দৌড়াতে পারবো না, আমরা আপনাদেরকে এটা অভিজ্ঞতার ভিত্তিতে, সাহসের উপরে ভরসা করে, বিশ্বাস, আস্থা, নিজেদের পার্টির মতাদর্শের নেতৃত্বদের উপরে ভরসা করে বলছি, লিখে রাখুন। পাড়াতে, এলাকাতে এই তো ভোট পেরিয়েছে, কোনো ভোট নেই। পশ্চিমবঙ্গের মানুষ কাকে ভোট দেবেন, এই এলাকার মানুষ আগামী দিনে কাকে ভোট দেবেন, পঞ্চায়েত মানুষের তৈরি করবেন কি করবেন না সেটা সময় বলবে, সময়। কিন্তু রুজি রুটির প্রশ্নে, জিনিসের দামের প্রশ্নে, কাজের প্রশ্নে, এসআইআর এর প্রশ্নে, রেশন কার্ডের প্রশ্নে আমরা যদি আমাদের জুতোতে তৃণমূল বিজেপিকে পা গলিয়ে দৌড়াতে বলি, ওদের হাঁটু ফুটে যাবে, ওদেরকে ঘরে ঢুকে যেতে হবে। আর মানুষ দৌড়াতে পারবে, মানুষ তার নিজের দাবিতে নিজেরা লড়ে নিজেরা জিততে পারবে। আর এটা শুধু এখানে মাইক লাগিয়ে মঞ্চ করে বলে হবে না। কেন করছি আমরা এখন এই সমাবেশগুলো? কেন? আমাদের কর্মী, আমাদের সমর্থক, আমাদের দরদিরা, যারা আমাদেরকে বিভিন্ন বিপদে আপদে সাহায্য করেন, আমাদের কথা ভাবেন, পার্টির খোঁজ খবর রাখেন, দূরে দাঁড়িয়ে থেকেও পক্ষে কথা বলুন, বিপক্ষে কথা বলুন, কথা বলতে না পারুন, অন্তত পক্ষে বুকের বাঁ দিকে এটুকু ভরসা রাখেন যে এই পার্টিটা অন্তত পক্ষে অন্যায় করতে পারবে না, করবে না, যে করবে তাকে এরা বের করে দেবে, আর রাস্তায় দাঁড়িয়ে মেহনতি মানুষের পক্ষে কাজ করতে পারবে। আমরা সেই সমস্ত সাধারণ মানুষের কাছে মাইক লাগিয়ে, আলো জ্বালিয়ে, মঞ্চ খাটিয়ে, উঁচু মঞ্চ বানিয়ে
আপনাদেরকে ডেকে ডুকে কথাই বলছি, ভয় নয়, আতঙ্ক নয়। মানুষ পরিবর্তন চেয়েছিল, মানুষ পাল্টানোর কথা বলেছিল, কিন্তু পাল্টানোর কথা বলেছিল আর পারছি না। চুরি, দুর্নীতি, লুট, আক্রমণ, অত্যাচার, জিনিসের দাম, লেখাপড়া, কাজ কারবার, বেঁচে থাকা, মান সম্মান নিয়ে এইটাতে বেঁচে থাকাটা মুশকিল হচ্ছিল। আর আমি যে সমস্যায় পড়ছিলাম সেই সমস্যার দরবার করার আমার জায়গা ছিল না। পুলিশ ছিল না, অফিসার ছিল না, পঞ্চায়েত ছিল না, পৌরসভা ছিল না, ডিএম ছিল না, এসপি ছিল না, মন্ত্রী ছিল না, মুখ্যমন্ত্রী ছিল না। এলাকায় এলাকায় জায়গিরদার আর ইজারাদারদের মতন কিছু ভুইফোড় গুন্ডা মস্তান নেতাদেরকে দাঁড় করিয়েছিল। আমরা এই ব্যবস্থাটাকে পাল্টানোর কথা বলেছিলাম, মানুষ সাড়া দিয়েছিল। সেই মানুষই পশ্চিমবঙ্গের বুকে নিজেদের বোধ বুদ্ধি অনুযায়ী দূর দেখেননি পশ্চিমবঙ্গের মানুষ, শুধু সামনেটাকে দেখে ভোটে যা সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের পার্টি দূর দেখছে, আমাদের পার্টি তাই পরিষ্কার শুধু নিজে ঘরের ভেতর মিটিং করে বলছে না, আপনাদেরকেও মাইক লাগিয়ে মঞ্চ খাটিয়ে আলো জ্বালিয়ে আজানের পরেও আমরা আপনাদেরকে বলছি। বিজেপির বিরুদ্ধে লড়তে চলেছিল তো সবাই, বিজেপির বিরুদ্ধে লড়াইতে সবাই যখন নিজেদের ঝান্ডা নামিয়ে রেখে দিল, নিজেদের অস্ত্র নামিয়ে রেখে দিল, তখন মার খাওয়া জেল খাটা মেহনতি মানুষের পার্টি সিপিআইএম বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে কাঁধে ঝান্ডাটা একমাত্র আমরাই নিয়ে দাঁড়িয়ে আছি। আর আগামী দিনেও এই লড়াইয়ে আমরাই থাকব, আমরাই। তাই যে ব্যবস্থাটার অত্যাচারে, যে ব্যবস্থাটার দমবন্ধ করা অবস্থার পরিবর্তনের জন্য মানুষ সরকারের পরিবর্তন করেছে, শুধু তো মুখগুলো পাল্টালে হবে না, শুধু মুখগুলো পাল্টালে হবে না, ব্যবস্থাটার পাল্টাচ্ছে কিনা সেইটা ভেতর থেকে নিজেদের জীবনের অভিজ্ঞতায় ভেবে দেখুন। আপনারা কেউ বলুন, আমার শেষ, আপনারা বলবেন। বাস আপনাদেরকে, আমাদের যারা যেখানে আছেন তো প্রচুর কথা বলা যায় গো, প্রচুর কথা। ব্যক্তিগত অভিজ্ঞতা হয়নি? 2021-এর ভোটে তো নন্দীগ্রামে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধেই তো পার্টি ভোটে কাজ করতে বলেছিল, নির্বাচনী কাজ করতে বলেছিল, ভোটে দাঁড়াতে বলেছিল। নন্দীগ্রামের 300-র কাছাকাছি বুথে যখন ঘুরবেন, চলে যান না আপনারাও, কেউ ঘুরতে যান না, একটু মানুষের অভিজ্ঞতা শুনুন না। অত্যাচারের মালকিন যদি মমতা ছিল, তাহলে অত্যাচারের ম্যানেজারের নাম ছিল শুভেন্দু অধিকারী। আজকে সেই মুখ্যমন্ত্রী হয়েছে, সেই হয়েছে মুখ্যমন্ত্রী। দল পাল্টেছে, পতাকা পাল্টেছে, রং পাল্টেছে, নীতি আদর্শ পাল্টেছে। আর যে আদর্শে, যে নীতিতে, যে রঙে, যে ঝান্ডাতে, যে দলে আজকে আছে, সেই দলের অত্যাচারের নাম মমতা ব্যানার্জির থেকে কয়েক গুণ উপরে আছে। সেটা আমরা গোটা দেশ দেখে, ত্রিপুরা দেখে নিজেরা বুঝতে পারি, নিজেরা বুঝতে পারি। তাই মানুষ যদি অত্যাচারের বিরুদ্ধে, মানুষ যদি আতঙ্কের বিরুদ্ধে, উদ্বিগ্নতার বিরুদ্ধে লড়তে চায়, তাহলে কোনো আরএসএস, কোনো বিজেপি, কোনো তৃণমূল, কোনো পুলিশ অন্যায়ের বিরুদ্ধে কাউকে ভয় পেতে হবে না, ভয় পাওয়া উচিত নয়, ভয় করে বাড়িতে থাকা উচিত নয়। ভুল হবে, বিরাট ভুল হবে। ও এক রাজামশাই ছিল, ও যখনই নিজের সভাসদে বসতো মন্ত্রী শান্ত্রীদেরকে নিয়ে, তখন ওর পাশে একটা বাঁদর বসতো, আর তিনি সিংহাসনে বসেই প্রথমেই বাঁদরের মাথাতে এক ছড়ি মেরে দিতেন, এক ছড়ি মারতেন। বাইরের বিদেশ থেকে লোকজন আসতো, দূতরা আসতো,
ফরিয়াদিরা আসতো, সাধারণ মানুষ আসতো যে রাজা কি করে বিচার করে সেটা দেখার জন্যে। তাদের মধ্যে একদিন কেউ সাহস করে বলেই দিল যে রাজা মশাই, এটা আপনার উচিত নয়, একটা অবলা জীব বাঁদর আপনার পাশে বসে থাকে, আপনি মিটিং শুরু করছেন না, তার আগেই ওর মাথাতে এক ছড়ি মেরে দিলেন, এটা আপনি অন্যায় করছেন। রাজামশাই বললেন ঠিক আছে, আমি যদি অন্যায় করছি তাহলে কালকের যখন মিটিং শুরু হবে, যখন আলোচনা শুরু হবে, রাজার দরবার শুরু হবে, তখন আপনি আসবেন, আপনারা সবাই আসবেন, আমি বাঁদরকে মারবো না। পরের দিন সবাই এলো, বাঁদর পাশেই বসেছিল। সেদিনকে রাজামশাই বাঁদরকে আর মারলেন না। মিটিং শুরু হয়েছে, বাঁদর এদিক ওদিক দেখছে, বলছে রোজ শুরুতেই মার খেয়ে যায়, আজ খেলাম না। 10 মিনিট 15 মিনিট বাঁদর শুরু করেছে উস খুস, নিজের চারিদিকে চুলকাতে শুরু করেছে, এদিক ওদিক দেখছে। প্রথমে চেয়ারের উপরেই দুবার ঝাঁপালো, নামলো, চাপলো, বাস 15 মিনিট 20 মিনিট 25 মিনিট বাঁদর নিজের বাঁদরামিতে চলে এলো। তারপরে এর মাথা থেকে ওর মাথা, ওর মাথা থেকে ঝাড়বাতি, ঝাড়বাতি থেকে রাজার কাছে, আর যে লিখছে তারও গোটা মিটিং চৌপাট করে দিল। ভয়ের পরিবেশ যদি বিজেপি শুরু করতে চায়, মানুষের কাছে আমাদের আবেদন, রাজার বাঁদরের মতন প্রথম ছড়ি মেরে দিন। কারণ ভয়ের বিরুদ্ধে প্রথমেই নিজেদেরকে মুখ খুলে সাহসের সাথে কথা বলতে হয়। ভারতের সংবিধান আছে, সেই সংবিধানে স্পষ্ট করে লেখা আছে আপনি যেখানে খুশি যেতে পারেন, যে কোনো ভাষায় কথা বলতে পারেন, যে কোনো ধর্ম গ্রহণ করতে পারেন, আপনি কোনো ধর্ম পালন নাও করতে পারেন, আপনি যে কোনো এই দেশের যে কোনো জায়গায় চাকরি নিতে পারেন, কোনো হোটেল রেস্তোরাঁ, পুজো মন্দির মসজিদ কুয়ো যেখানে খুশি যেতে পারেন, রাস্তায় যেতে পারেন, যেখানে খুশি জমি কিনে আপনি যেতে পারেন, বাড়ি বানাতে পারেন, থাকতে পারেন, ঘুরতে যেতে পারেন, যা খুশি করতে পারেন। কিন্তু 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 আপনাকে এই দেশের সংবিধানই রেস্ট্রেন্ট করে দিয়েছে, আপনাকে এই দেশের সংবিধানই আপনার এই কাজকে বেঁধে দিয়েছে যে আপনার কোনো কাজ, আপনার মন্দির যাওয়া, আপনার মসজিদ যাওয়া, আপনার কুয়ো থেকে জল তোলা, আপনার পুকুর ব্যবহার করা, রেস্টুরেন্ট হোটেল ঘুরতে যাওয়া, চাকরি করা, জমি কেনা, মানুষের কাছে বক্তৃতা করা, এই সব কিছু যদি ভারতের জাতীয় স্বার্থে, ভারতের জাতীয় স্বার্থ ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিকতা, ভারতের জাতীয় স্বার্থ সবাই সমান, ভারতের জাতীয় স্বার্থ সব মানুষ একসাথে বাঁচবে, ভারতের জাতীয় স্বার্থ আইনের চোখে সবাই সমান, ভারতের জাতীয় স্বার্থ গরিব মেহনতি মানুষের পাশে সরকার দাঁড়াবে, আর ভারতের জাতীয় স্বার্থে যাতে আমার কোনো কাজ আঘাত না করতে পারে। তাহলে বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান আমাদেরকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা অনুযায়ী যে কোনো ভয়ের বিরুদ্ধে সাহসের সাথে রুখে দাঁড়ানোর নাম লাল ঝান্ডা। সেই লাল ঝান্ডাই আপনাদের কাছে আবেদন করছে, আহ্বান করছে। SIR হোক, রেশন কার্ড হোক, বলেছি করুন তৈরি তালিকা। এখানকার নেতৃত্বরা আছে, আহমেদদারা আছেন, পলাশ দাসরা আছেন, আমরা রয়েছি, মহিলারা রয়েছেন। যে কোনো সমস্যায় শুধুমাত্র তালিকা তৈরি করে আর আমাদের পার্টির কোনো কমরেড, কোনো নেতৃত্বের হাতে দিয়ে দিন। আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্য আইন। যদি কোনো আইন আমাকে আমার সাংবিধানিক অধিকার থেকে বের করে দেয়, আমার নাম যদি ভোটার তালিকা থেকে বের করে দেয়, তাহলে সেই আইনকে ভেঙে দিয়েই নতুন আইন তৈরি করতে হবে যে ভুয়ো ভোটার ছাড়া নিজের মন মর্জি কোনো ভোটারকে বাদ দেওয়া যাবে না। তার জন্য লড়াই দরকার। আমাদের নিচের তলাতে, বুথে, গাঁয়ে, পঞ্চায়েতে সাধারণ মানুষের সাথে কথা বলা দরকার। কেমন করে কথা বলবেন, কতটা বন্ধু হতে পারবেন, কতটা আত্মীয় হতে পারবেন, সেটা তো ব্যক্তিগত মুন্সিয়ানার প্রশ্ন। তারা আমাদেরকে ভরসা করবেন কিনা সেটা আমাদের ব্যক্তিগত আদায় করে নেবার প্রশ্ন। সেই ব্যক্তিগতভাবে, সেই পার্টিগতভাবে মানুষের ভরসা, মানুষের আস্থাকে অর্জন করুন, তালিকা তৈরি করুন। SIR-এ যাদের নাম বাদ গেছে তাদের নাম তোলানোর দায়িত্ব লাল ঝান্ডার, নিজেরা বুক চিতিয়ে মেরুদণ্ড সোজা করে নেবে। আর সেই আশাতেই আপনারা মাটিতে কাজ করবেন, বুথে কাজ করবেন, এই আশা রেখে আপনাদের প্রত্যেককে লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।